হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা ড্রিম চিলড্রেনের যে ডিসকাশনটা শুরু করেছিলাম, পার্ট ওয়ানের ভিডিও অলরেডি রয়েছে, আগে তোমরা এই ভিডিওটা দেখে নেবে এবং তারপরেই পার্ট টুটা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তা পার্ট টুটা আমরা আজকে ডিসকাস করতে চলেছি। তাহলে চলো দেখা যাক আমরা যতটা পড়েছিলাম তারপর থেকে এসেতে কি হলো। সামটাইমস ইন দ্য স্পেশিয়াস ওল্ড ফ্যাশন গার্ডেন্স হুইচ আই হ্যাড অলমোস্ট টু মাইসেলফ। তা তিনি বলছেন মাঝে মধ্যে আমি থাকতাম সেই স্পেশিয়াস বলতে কি বিশাল আকার, সে ওল্ড ফ্যাশন পুরাতন ধাঁচের যে বাগানটা ছিল সেখানে, যেটা প্রায় আমার একার ছিল, তার কারণ সেখানে কেউ থাকতো না তেমন। কে থাকতো শুধু বলছে আনলেস হোয়েন নাও অ্যান্ড দেন আ সলিটারি গার্ডেনিং ম্যান বলতে কার কথা বলেছে? গার্ডেনারের কথা। উড ক্রস মি, তো তিনি মাঝে মাঝে আমার সামনে দিয়ে হেঁটে যেতেন। অ্যান্ড হাউ দ্য নেক্টোরাইনস অ্যান্ড পিচেস হাং আপন দ্য ওয়ালস, এবং দেখতাম কিভাবে নেক্টোরাইন এবং পিচ ফল দেয়ালের গায়ে ঝুলে থাকতো। এগুলো সব ফলের নাম, ঠিক আছে? নেক্টোরাইনস, পিচেস, তা এই যে ফলগুলো সেগুলো দেয়ালের গায়ে ঝুলে থাকতো। উইদাউট মাই এভার অফারিং টু প্লাগ দেম, অথচ আমি কখনো সেগুলোকে ছিঁড়ে ফেলার ইচ্ছা প্রকাশ করতাম, আমাদের মনে হতো না যে আমি ওই ফলগুলোকে তুলে নিই। বিকজ দে ওয়ার ফরবিডেন ফ্রুট, তার কারণ সেগুলো আমার কাছে যেন নিষিদ্ধ ফল ছিল। এই ফরবিডেন ফ্রুট কথাটা কোথা থেকে এসছে বলতো? কথাটা এসছে প্যারাডাইস লস্ট এর মধ্যে, যেখানে মিল্টন বলছেন যে ফরবিডেন ফ্রুট খাওয়ার ফলে কি হয়েছিল, মানুষ হেভেন থেকে আর্থে চলেছিল, হেভেনলি লাইফটা আমাদের কাছ থেকে চলে গেছিল। তা ল্যাম্প বলছেন যে আমার কাছে এই ফলগুলোই, এই নেক্টারাইনস এন্ড পিচেস, এগুলোই আমার কাছে নিষিদ্ধ ফল ছিল। আনলেস নাও এন্ড দেন because I had more pleasure in strolling about among the old melancholy looking yew trees or the firs and picking up red berries. তিনি কি বলছেন যে আমার বেশি আনন্দ আমি যেটাতে পেতাম সেটা হচ্ছে কি, এই পুরাতন ইউ গাছ বা ফার গাছগুলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে ঘোরাতাম। এবং কি বলছেন, পিকিং আপ রেড বেরিজ, এবং যে রেড বেরিজ যে ফ্রুটসগুলো ছিল অথবা ফার অ্যাপেলসগুলো ছিল সেগুলোকে কুড়িয়ে নিতেন, ছিঁড়তেন না, সেগুলোকে কুড়িয়ে নিতেন। হুইচ ওয়ার গুড ফর নাথিং বাট টু লুক অ্যাট, সেগুলোকে কোনো কাজে লাগানো যেত না, কিন্তু সেগুলোকে দেখতে ভালো লাগতো। তাই তিনি কোনো কাজেই লাগতো না তার, শুধু সেটাকে দেখতে ভালো লাগতো, তাই তিনি সেগুলো কি করতেন, রেড বেরিজ বা ফার অ্যাপেলসগুলোকে তুলে নিয়ে হাতে করে নিয়ে দেখতেন। অর ইন লাইং অ্যাবাউট দ্য ফ্রেশ গ্রাস, অথবা তিনি ওই সবুজ ঘাসে শুয়ে পড়ে থাকতেন। উইথ অল দ্য ফাইন গার্ডেন স্মেলস অ্যারাউন্ড মি, এবং আমার চারিদিকে তিনি কি শুনতে পেতেন, চারিদিকে সুন্দর যে সুগন্ধ, বাগানের যে সুগন্ধ, তার কারণ এখানে দেখতেই পাচ্ছি আমরা ফ্রুটস রয়েছে, ফ্লাওয়ার্স রয়েছে, এবং সেই যে গার্ডেনের ফাইন স্মেল সেটাকে তিনি উপভোগ করতেন। অর বাস্কিং ইন দ্য অরেঞ্জারি টিল আই কুড অলমোস্ট ফেন্সি মাইসেলফ রাইপেনিং টু, বলছে আর বাস্কিং ইন দ্য অরেঞ্জারি বলতে কি, অথবা ওই অরেঞ্জারি বলতে কমলা লেবুর যে বাগানটা, সেখানে আমি রোদে বসে থাকতাম। বাস্কিং বলতে কি রিল্যাক্সিং বলা হয়েছে, বা রোদ পোহানোও বলা যেতে পারে। তা তিনি ওই যে অরেঞ্জারি, যেটাকে অ্যাকচুয়ালি গ্লাস হাউসের মধ্যে রাখা হয়, তা সেখানে সেই রোদের মধ্যে তিনি যেন রোদ পোহাতেন নিজের গায়েতে। টিল আই কুড অলমোস্ট ফেন্সি মাইসেলফ রাইপেনিং টু, তা তিনিও যেন নিজেকে মনে করতেন যে আমিও যেন ওই কমলা লেবুগুলোর সঙ্গে রোদে পেকে যাচ্ছি। দেখো এর আগেও তিনি একবার বলেছিলেন আমাদেরকে যে তার মনে হচ্ছে যেন ওই বাস্টগুলো বা ওই যে স্ট্যাচুসগুলোর মতো তিনিও স্ট্যাচুস হয়ে যাচ্ছেন, বা স্ট্যাচুগুলো তার মতো জীবন্ত হয়ে যাচ্ছে। রোম্যান্টিক পোয়েটসরা তারা নিজেদেরকে নেচারের একটা এক্সটেনশন বলে মনে করে, এবং তারা মনে করে যে আমরাও নেচারের পার্ট। তিনিও যেন নিজেকে মনে করছেন যে তিনিও ওই কমলা লেবুরগুলোর মতো যেন রোদে পেকে যাচ্ছে। along with the oranges and limes still that grateful warmth or in watching that, কাদের সঙ্গে তিনি পেকে যাচ্ছেন না, অরেঞ্জেস অ্যান্ড লাইমস, যেগুলোকে গ্লাস হাউসের মধ্যে রাখা হয়েছে, গ্লাস হাউসের মধ্যে সাইট্রাস প্ল্যান্টস গুলোকে রাখা হয়। or in watching the days that darted to and fro, অথবা তিনি কি দেখতেন, ডেস হচ্ছে এক ধরনের ছোট ফিশ, ঠিক আছে? তাই এই ডেস ফিশকে কি দেখতেন, টু অ্যান্ড ফ্রো, মানে সামনে পেছনে যেন বারবার করে যাতায়াত করছে, এবং ছোট মাছগুলো দেখবে খুব দ্রুত এদিক থেকে ওদিক যাতায়াত করে। তো এই ফিশ পন্ড যেটা ছিল অ্যাট দ্য বটম অফ দ্য গার্ডেনের একদম শেষের দিকে, তা সেই পুকুরের জলের মাঝামাঝি তারা কি দেখতো, যে এই যে ডেস ফিশগুলো তারা আগে পেছনে যেন যাতায়াত করছে। অ্যান্ড হিয়ার এন্ড দেয়ার আ গ্রেট সালকি পাইক। নাও হিয়ার এন্ড দেয়ার আ গ্রেট সালকি পাইক হচ্ছে এক ধরনের কি ধরনের ফিশ, প্রিডেটারি, তারা শিকার করে খায়, ঠিক আছে? তা এই সালকি মানে হচ্ছে অনেকটা যে একটু মুখ ভারী করে যে বসে আছে, গম্ভীর। তা এই যে পাইক ফিশগুলো, তারা মনে করতো যে মাছগুলো হ্যাঙ্গিং মিডওয়ে ডাউন দ্য ওয়াটার ইন সাইলেন্ট স্টেট, তা তারা একেবারেই সাইলেন্ট থাকতো, অ্যাজ ইফ মকড অ্যাট দেয়ার ইম্পার্টিনেন্ট ফিশকিং। ইম্পার্টিনেন্ট মানে দিয়েছি ফুলিশ, আর ফ্রিস্কিং মানে কি,
ফ্রিস্কিং মানে হচ্ছে চঞ্চলতা বা ওই বলতে পারো যে প্লেফুল মুভমেন্টস। তা এই ছোট ছোট মাছগুলো যে এদিক ওদিক করে ছটফট করছে, সেটাকে যেন তারা ব্যঙ্গ করছে। কারা ব্যঙ্গ করছে? না ওই যে পাইক ফিশগুলো, তারা তো খুব বড়, তারা চুপচাপ রয়েছে এবং তারা দেখছে ছোট ছোট মাছগুলো যেদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে, তাদের এই আচরণটাকে যেন তারা ব্যঙ্গ করছে। তারপর আমাদের ন্যারেটর কি বলছেন যে আই হ্যাড মোর প্লেজার ইন দিস বিজি আইডল ডাইভারশনস than in all the sweet flavors of peaches, nectarines and oranges, such like common baits of children. তো তিনি কি বলছেন, আমার এইগুলোই ভালো লাগতো। বিজি আইডল ডাইভারশন বলতে রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস, যে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি, কোথাও বসে আছি। তা এই জিনিসগুলোকেই আমি খুব বেশি পছন্দ করতাম। সাধারণ বাচ্চারা যেটা হয়তো পছন্দ করবে, তারা খেতে পছন্দ করবে কি না পিচেস, নেক্টারাইন্স বা অরেঞ্জেস, এই ধরনের ফ্রুটসগুলো যেটা তাদের কাছে টেম্পটেশন, তাদের কাছে লোভের বিষয়বস্তু, আমার কাছে কিন্তু নয়। আমার এগুলো ভালো লাগতো না। এবারে একটু সিচুয়েশনটা ভালো করে বোঝো। জন এবং অ্যালিস তারা কিছু গ্রেপস খাচ্ছিল। এবার তাদের রিয়াকশন দেখো। বলছে হিয়ার জন স্লাইলি ডিপোজিটেড বলতে কি রেখে দেওয়া, ব্যাক দ্য প্লেট আ বাঞ্চ অফ গ্রেপস হুইচ নট আনঅবজার্ভড বাই অ্যালিস। হি হ্যাড মেডিটেটেড মানে প্ল্যান করে নিয়েছিল, ডিভাইডিং উইথ হার, and both seemed unwilling to relinquish them for the present as irrelevant. যখন তারা জানতে পারলো যে তাদের বাবা ফলের দিকে তার অত লোভ ছিল না, তা তারা সঙ্গে সঙ্গে কি করে চুপচাপ গোপনে ওই আঙুরগুলোকে প্লেটে ফিরিয়ে দিল, যেটা অ্যালিসের চোখ এড়ায়নি। অ্যালিস দেখছে যখন যে জন প্লেটে রেখে দিচ্ছে এবং দুজন মিলে ভাগ করে খাওয়ার প্ল্যান করেছিল এবং দুজনাই হঠাৎ করে খাওয়াটা বন্ধ করে দিল। দুজনের মধ্যে যেন চোখের মধ্যেই কথা হয়ে গেল যে আমরা আমাদের বাবা যেহেতু পছন্দ করতেন না, তাই ওই মুহূর্তে ওই ফলগুলোকে খাওয়ার কোনো মানে হয় না। মানে তারাও ঠিক তাদের বাবার মতোই হওয়ার চেষ্টা করছে। দেন ইন সামওয়াট মোর হাইট অ্যান্ড টোন, তারপর একটু বেশ আবেগপূর্ণ গলায় আমি বললাম, আই টোল্ড হাউ দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড লাভড অল হার গ্র্যান্ড চিলড্রেন। তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ছিলেন, তিনি তার সব নাতি নাতনিদের ভালোবাসতেন। ইয়েট ইন অ্যান স্পেশাল ম্যানার শি মাইট বি সেইড টু লাভ দেয়ার আঙ্কেল জন এল। নাও জন এল তিনি বলেছেন, অ্যাকচুয়ালি তার ভাইয়ের নাম ছিল জন ল্যাম্ব, তা তিনি এলটা শুধু ইউজ করেছেন, পুরো ল্যাম্বটা বলেননি। তা তবুও বলা যায় যে তিনি বিশেষভাবে ভালোবাসতেন কাকে? তাদের যে আঙ্কেল জন ল্যাম্ব, তাকে একটু বিশেষ ভালোবাসতেন। বিকজ হি ওয়াজ সো হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড আ ইউথ অ্যান্ড আ কিং টু দ্য রেস্ট অফ আস। কেন? তার কারণ সে খুবই হ্যান্ডসাম ছিল এবং খুবই স্পিরিটেড ছিল, এনার্জেটিক ছিল ইউথ হিসাবে, এবং তাকে মনে করা হতো যে আমাদের মধ্যে যত আমরা ভাই বোন ছিলাম সবার মধ্যে যেন সে কিং ছিল, সে যেন রাজা ছিল আমাদের মধ্যে। অ্যান্ড ইনস্টেড অফ মোপিং অ্যাবাউট ইন সলিটারি কর্নার্স লাইক সাম অফ আস, এবং আমরা কি করতাম মাঝে মাঝে এদিক ওদিক করে মন খারাপ করে, মোপিং বলতে গিয়ে সিটিং স্যাডলি, তা মন খারাপ করে এদিক ওদিক সলিটারি একাকি কর্নারে গিয়ে বসে থাকতাম। হি উড মাউন্ট দ্য মোস্ট মেটেলসাম হর্স হি কুড গেট। তা সে কি করতো? সে সব থেকে যে চঞ্চল ঘোড়া, মেটেলসাম বলতে গিয়ে সব থেকে দ্রুত চঞ্চল ঘোড়ার উপরে উঠে বসতো, হি কুড গেট। হোয়েন বাট অ্যান ইম্প, সে কি ছিল তখন? ইম্প বলতে কি স্মল চাইল্ড, ইয়াং চাইল্ডের কথা বলা হচ্ছে। নো বিগার দ্যান দেমসেলস, তা তাদের মতোই সেও লম্বা ছিল। অ্যান্ড মেক ইট ক্যারি হিম হাফ ওভার দ্য কাউন্টি ইন আ মর্নিং, এবং সকালবেলায় কি করতো? ঘোড়াটাকে নিয়ে দৌড়াতে শুরু করতো এবং পুরো জেলার প্রায় অর্ধেকটা ঘুরে নিত। অ্যান্ড জয়েন দ্য হান্টার্স ওয়েন দেয়ার ওয়্যার এনি আউট, এবং যদি দেখতো যে শিকারীরা রয়েছে, সেই শিকারীদের সঙ্গে গিয়ে সে কি করতো? যোগ দিয়ে দিত। অ্যান্ড ইয়েট হি লাভড দ্য ওল্ড গ্রেট হাউস অ্যান্ড গার্ডেন্স টু, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই পুরানো যে বাড়ি এবং বাগান, সেটাকেও কিন্তু খুব ভালোবাসতো। এমন নয় যে সবসময় বাইরের লাইফটাকেই পছন্দ করতো, জন ল্যাম্বের কথা বলা হচ্ছে, সেই বাড়িটা এবং এখানকার গার্ডেনকেও খুব ভালোবাসতো। বাট হ্যাড টু মাচ স্পিরিট টু বি অলওয়েজ পেন্ট আপ, পেন্ট আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে কনফাইন, বন্দি করে রাখা, উইদিন দেয়ার বাউন্ডারিজ। তা বলছে তবু সেই পুরাতন বাড়ি এবং বাগানকে খুব ভালোবাসতো, কিন্তু তার মধ্যে এত বেশি স্পিরিট ছিল, এত বেশি এনার্জি ছিল যে তাকে সবসময় এই বাড়ির মধ্যে এবং বাগানের মধ্যে সীমাবদ্ধ করে রাখা যেত না, তাকে আটকানো সম্ভব ছিল না এই বাউন্ডারির মধ্যে রাখা। অ্যান্ড হাউ দেয়ার আঙ্কেল গ্রু আপ টু ম্যানস এস্টেট অ্যাজ ব্রেভ অ্যাজ হি ওয়াজ হ্যান্ডসাম, এবং তাদের যে কাকা ছিল সে বড় হয়ে যখন উঠলেন তিনি তেমনই হ্যান্ডসাম ছিলেন এবং খুব সাহসীও ছিলেন। টু দ্য অ্যাডমিরেশন অফ এভরিবডি, এবং তাকে সকলেই খুব প্রশংসা করতো, সবাই তাকে দেখে খুবই মুগ্ধ হয়ে গেছিল যে ছেলেটা তো খুব ভালো তৈরি হচ্ছে। বাট অফ দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড মোস্ট স্পেশালি, কিন্তু খুব বেশি করে তাদের যে গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ছিলেন সেটাকে খুব বেশি ভালোবাসতো। অ্যান্ড হাউ হি ইউজ টু ক্যারি মি আপন হিজ ব্যাক
when I was a lame footed boy. নাও এখানেও সেমি অটোবায়োগ্রাফিক্যাল ব্যাপারটা আছে। আমাদের যিনি রাইটার তিনি কখনোই লেম বা খোঁড়া ছিলেন না, তিনি খুঁড়িয়ে হাঁটতেন না, তার একটু প্রবলেম ছিল, কিন্তু স্ট্যামার করতেন, কথা বলতে একটু অসুবিধা হতো, কিন্তু এই সমস্যা তার কখনোই ছিল না। কিন্তু তিনি মনে করছে, কারণ এখানে আমাদের ন্যারেটর চার্লস ল্যাম্ব নয়, মনে রাখতে হবে যে তিনি ইলিয়া। তা বলছে সে কিভাবে আমাকে পিঠে করে তুলে নিয়ে ঘুরতো যখন আমি খুঁড়িয়ে হাঁটতাম বা আমি ভালো করে হাঁটতে পারতাম না। ফর হি ওয়াজ আ গুড বিট ওল্ডার দ্যান মি, তার কারণ সে আমার থেকে অনেকটাই বড় ছিল। মেনি আ মাইল হোয়েন আই কুড নট ওয়াক ফর পেন, যখন আমি ব্যথায় হাঁটতে পারতাম না তখন সে আমাকে বহু মাইল কি করতো, পিঠে করে নিয়ে যেত। অ্যান্ড হাউ ইন আফটার লাইফ হোয়েন হি বিকেম লেম ফুডেড, এবং যখন পরবর্তী সময়ে তিনি লেম ফুটেড হয়ে যান, মানে পরবর্তীকালে জন ল্যাম্বের পায়ের সমস্যা হয় এবং তিনি যখন লেম ফুটেড হয়ে যান, আই ডিড নট অলওয়েজ, আই ফিয়ার বলতে চাইছেন এখানে, উজ্জ্ব আছে, আই ফিয়ার মেক অ্যালাউয়েন্স ইনাফ ফর হিম হোয়েন হি ওয়াজ ইমপেশেন্ট, কিন্তু আমি তার জন্য যথেষ্ট সহানুভূতি দেখাতে পারিনি যখন তার এই সমস্যা হয়েছিল, যখন তিনি ব্যথায়তে কি হয়েছিলেন, অধৈর্য হয়ে পড়েছিলেন। অ্যান্ড ইন পেইন, এবং তিনি ব্যথায় ছিলেন। নর রিমেম্বার হাউ সাফিসিয়েন্টলি হাউ কনসিডারেট হি হ্যাড বিন টু মি হোয়েন আই ওয়াজ লেম ফুটেড, এবং আমি এটা মনে রাখিনি যে যখন আমি খুঁড়িয়ে হাঁটতাম তখন সে আমার প্রতি কতটা সহানুভূতি দেখিয়েছিল, কনসিডারেট ছিল, থটফুল ছিল, আমি তার সময় সেটা করতে পারিনি। And how, when he died, though he had not been dead an hour, it seemed as if he had been died a great while ago. তবুও মনে হচ্ছিল যদিও তিনি 1 ঘন্টাও হয়নি তার মৃত্যু। দেখুন ন্যারেটার এই স্টোরিটা যখন লিখছেন বা যখনকার স্টোরিটা তিনি বলছেন সেটা তার ভাইয়ের মারা যাওয়ার 1 ঘন্টার মধ্যেই। তো সেই জন্যই তিনি বলছেন যে মারা যাওয়ার মধ্যে 1 ঘন্টাও কাটেনি, কিন্তু আমার মনে হচ্ছে যেন তিনি বহু আগেই মারা গেছেন। তার কারণ তার যে ফিজিক্যাল ডিসেবিলিটা, তার যে এনার্জিটা, সেই এনার্জিটা তার ফিজিক্যাল ডিসেবিলিটি আসার পর থেকে তিনি আর বুঝতে পারেননি। তা বলছে যে আমার মনে হচ্ছে যেন তিনি বহুদিন আগেই মারা গিয়েছেন। সাচ আ ডিস্টেন্স দেয়ার ইজ বিটুইক্সট লাইফ অ্যান্ড ডেথ, বলছে তার কারণ জীবন আর মৃত্যুর মাঝে যে কতটা দূরত্ব থাকে সেটা আমি এখন বুঝতে পারছি। অ্যান্ড হাউ আই বোর হিজ ডেথ অ্যাজ আই থট প্রিটি ওয়েল অ্যাট ফার্স্ট, এবং আমি কিভাবে তার মৃত্যুটাকে মেনে নিয়েছিলাম প্রথমেই এবং ভেবেছিলাম আগে থেকেই, বাট আফটারওয়ার্ড ইট হন্টেড অ্যান্ড হন্টেড মি, কিন্তু এরপর থেকে মৃত্যুটা যেন আমাকে তাড়না করে গিয়েছে। হন্টেড বলতে কি, তাড়না করে যাওয়া। অ্যান্ড দো আই ডিড নট ক্রাই অর টেক ইট টু হার্ট অ্যাজ সাম ডু, কিন্তু আমি গভীরভাবে মন থেকে কাঁদিনি বা অন্যদের মতো কোনো রকম রিয়াকশন করিনি। আই থিঙ্ক হি উড হ্যাভ ডান ইফ আই হ্যাড ডাইড, কিন্তু উনি মনে করছেন যদি আমি তার আগে মারা যেতাম তিনি হয়তো একই রকম রিয়াকশন দিতেন, তিনি হয়তো কাঁদতেন, তিনি হয়তো মনে ব্যথাটাকে নিয়ে নিতেন। ইট আই মিসড হিম অল ডে লং, কিন্তু তাও আমি তাকে সারাদিন খুব মিস করতাম। অ্যান্ড নিউ নট টিল দেন হাউ মাচ আই হ্যাড লাভড হিম, এবং তার যাওয়ার আগে পর্যন্ত আমি বুঝতে পারতাম না যে আমি তাকে কতটা ভালোবাসতাম, সেটা আমি তার যাওয়ার পরেই বুঝতে পেরেছি। এটা মানুষের সঙ্গে জেনারেলি হয় যে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মনে রাখতে পারে না যে আসলে সে সামনের মানুষটিকে, তার আত্মীয় হোক, বাবা হোক, মা হোক, বা যে দাদা হোক, ভাই হোক, যেই হোক না কেন, তাকে যে সে কতটা ভালোবাসে সেই ভালোবাসাটা প্রকাশ পায় যখন তাকে সে সামনে পায় না। আই মিসড হিজ কাইন্ডনেস, আই মিসড হিজ ক্রসনেস। ক্রসনেস বলতে কি, ক্রস বলতে ব্যাড টেম্পারের কথা বলা হচ্ছে। তা বলছে আমি তার যেইভাবে তার যে ভালোবাসাটা, তার যে কাইন্ডনেসটা, সেটাকে যেমনভাবে মিস করতাম, তার রাগটাকেও মিস করতাম। অ্যান্ড উইশড হিম টু বি অ্যালাইভ অ্যাগেন, এবং আমি ভাবতাম যে যদি তিনি আবার বেঁচে ওঠেন বা বেঁচে থাকতেন কতটা না ভালো হতো। টু বি কোয়ারেলিং উইথ হিম, তাহলে কি করতাম, আমি ওর সঙ্গে একটু ঝগড়া করতাম। তার কারণ কি বলছেন যে তারা প্রায়ই ঝগড়া করতেন, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, খুবই নর্মাল ব্যাপার এটা। তা তার সঙ্গে হয়তো ঝগড়া করতাম, রাদার দ্যান নট হ্যাভ হিম এগেন, তা না থাকার থেকে আমি যদি তার সঙ্গে ঝগড়াও করতাম তাও হয়তো আমার খুব ভালো হতো। অ্যান্ড ওয়াজ অ্যাজ আনইজি উইদাউট হিম, এবং আমি তার অনুপস্থিতিতে ততটাই অস্থির হয়ে উঠেছিলাম। অ্যাজ হি দেয়ার পুয়ার আঙ্কেল মাস্ট হ্যাভ বিন হোয়েন দ্য ডক্টর টুক অফ হিজ লিম্ব। এবারে দেখো ডক্টর কি করেছিল, তার একটা পাকে অ্যাম্পিউটেট করেছিল, কেটে বাদ দিয়েছিল। তা ডাক্তার যখন তার পাটাকে কেটে দিয়েছিল নিশ্চয়ই তিনিও ঠিক এইভাবে অস্থির ছিলেন বলে ন্যারেটার এখন বুঝতে পারছে যখন তিনি বেঁচে ছিলেন তখন তিনি তার জন্য কিছুই করতে পারেননি। হিয়ার দ্য চিলড্রেন ফেল আ ক্রাইং, এবার এতই দুঃখের ঘটনা বলছে যে বাচ্চারা সম্ভবত কেঁদে ফেলবে বা কেঁদে উঠলো, এরকম রিয়াকশন হয়ে এসছে। অ্যান্ড আস্কড ইফ দেয়ার লিটল মোর্নিং হুইচ দে হ্যাড অন ওয়াজ ফর আঙ্কেল জন, অ্যান্ড দে লুকড আপ অ্যান্ড প্রেইড মি নট টু গো অন অ্যাবাউট দেয়ার আঙ্কেল বাট টু টেল দেম
some stories about their pretty dead mother. এবারে শিশুরা এবং তারা জিজ্ঞাসা করলো যে তাদের যে ছোট পোশাক, কালো রঙের পোশাক পরেছে, সেটা তাদের কাকার জন্য কি কাকার জন্য নয়। এবং তারা আমার দিকে তাকালো এবং আমার কাছে রীতিমতো রিকোয়েস্ট করলো, মিনতি করলো যে তার কাকার বিষয় যেন না বলে। তো এখন কাকার যে স্টোরিটা, সেটা খুবই দুঃখের স্টোরি এবং সেজন্য তারা শুনতে চাইছে না, তারা সহ্য করতে পারছে না। বরং তারা কি বলছে যে আমাদের যে সুন্দরী মা ছিল, সুন্দরী মা, তার ব্যাপারে আমি যেন বলি, যে মাও কিন্তু তাদের কি হয়েছে, মারা গিয়েছে। তা সেই মায়ের ব্যাপারে তারা শুনতে চাইছেন। Then I told them how for 7 long years in hope sometimes in despair, তারপরে আমি বললাম যে কিভাবে 7টা লম্বা 7 বছর, কখনো আশায় কখনো আবার হতাশায়, yet persisting ever, কিন্তু কখনোই আমি হাল ছাড়িনি। I quoted বলতে কি প্রপোজ করা বা পারসিউট ফর ম্যারেজ, বিয়ের জন্য প্রস্তাব দেওয়া। দ্য ফেয়ার অ্যালিস, এখানে WN উইন্টারটন বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তার যার সঙ্গে রিলেশন ছিল তিনি কিন্তু অ্যালিস উইন্টারটন ছিলেন না, তিনি ছিলেন অ্যান সিমন্স। এখানেও তিনি নামটাকে চেঞ্জ করেছেন। তা হয়তো তার কথাই তিনি বলছেন, যে অ্যান সিমন্সের কথা, যে আমি কিভাবে 7টা দীর্ঘ বছর হাল না ছেড়ে তার প্রতি কি করেছিলাম, আমার ভালোবাসা বা বিয়ের প্রস্তাবটা দিয়েছিলাম। অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ চিলড্রেন কুড আন্ডারস্ট্যান্ড, এবং বাচ্চারা যতটা বুঝতে পারে, বাচ্চাদের সব কিছু বলা সম্ভব নয়, তা যতটা বুঝতে পারে, আই এক্সপ্লেন টু দেম হোয়াট কয়নেস অ্যান্ড ডিফিকাল্টি অ্যান্ড ডিনায়াল মেন্ট ইন মেডেন্স, এবং আমি তাদেরকে বোঝালাম যে মেয়েদের মধ্যে যে লজ্জা আর সংকোচ বোধটা, ঠিক আছে, যে কয়নেস লজ্জাকে বোঝাচ্ছে এবং সংকোচ বোধটা, সেটা এই যে ডিনায়াল প্রত্যাখ্যান করাটার মানেটা কি, যে কিভাবে তারা বারবার করে একটা জিনিসকে না করতে থাকে। হোয়েন সাডেনলি টার্নিং টু অ্যালিস, the soul of the first Alice looked out at her looked out her eyes with such a reality of representment that I became in doubt which of them stood before me. এবার একটা জিনিস দেখো, অ্যালিস মেয়েটিরও নাম এবং মায়েরও নাম অ্যাকর্ডিং টু ইলিয়া। তো তিনি বলছেন যে হঠাৎ করে যখন আমি অ্যালিসের দিকে তাকালাম, তখন দেখলাম যে তার চোখের মধ্যে সেই প্রথম অ্যালিস বলতে কি তার মায়ের কথা, মায়ের প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে। তা এই যে রিপ্রেজেন্টমেন্ট বলছে, ভিভিড রিজেম্বলেন্স, মানে একই রকম দেখতে লাগছে। তা আমার তখন মনে হলো যে আমি একটু হেজিটেট করলাম, যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে, আমার মেয়ে না মেয়ের মা, আমার ওয়াইফ কে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না। অর হুজ দ্যাট ব্রাইট হেয়ার ওয়াজ, অথবা এই উজ্জ্বল কালো চুলটাও বা কার ছিল। অ্যান্ড হোয়াইল আই স্টুড গেজিং বোথ দ্য চিলড্রেন গ্র্যাজুয়ালি গ্রু ফেন্টার টু মাই ভিউ, এবং আমি যখন একদৃষ্টে তাকিয়ে থাকলাম, তখন দেখলাম যে ধীরে ধীরে দুটো শিশুই আমার চোখের সামনে যেন ঝাপসা হয়ে গেল। ঠিক আছে, গ্রিউ ফেইন্টার বলতে কি, ফেইন্ট থেকে এসছে ফেইন্টার, তা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল। রিসিডিং অ্যান্ড স্টিরিং বলতে কি দূরে সরে যাওয়া, রিসিডিং অ্যান্ড স্টিল রিসিডিং টিল নাথিং অ্যাট লাস্ট বাট টু মোনফুল স্যাড ফিচার্স ওয়ার সিন ইন দ্য আটারমোস্ট ডিস্টেন্স, এবং তারা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল, আরো দূরে সরে যাচ্ছিল, যতক্ষণ না একেবারে গিয়ে দুটো কিরকম মুখ দেখতে পাওয়া গেল, মোনফুল, একটা স্যাড ফিচার্স বলতে গেলে ফেসের কথা বলা হচ্ছে, সিন ইন দ্য আটারমোস্ট ডিস্টেন্স, একদম সব থেকে দূরে। হুইচ উইদাউট স্পিচ স্ট্রেঞ্জলি ইমপ্রেসড আপন মি দ্য ইফেক্টস অফ স্পিচ, যেটা আমাকে কোনোভাবেই কোনো শব্দ না করেই অদ্ভুতভাবে আমার মনের মধ্যে যেটা একটা গভীর প্রভাব ফেলে দিল। তারা কি বললো, উই আর নট অফ অ্যালিস নর অফ দি, বলছে আমরা না তোমার সন্তান আর না অ্যালিসের সন্তান, আমি এরা কারোরই সন্তান নয়। নর আর বি চিলড্রেন অ্যাট অল, আমরা তো কোনো বাচ্চাই নয়, শিশুই নয়, আমরা কোনো রকম শিশু নয়। দ্য চিলড্রেন অফ অ্যালিস কল বার্ট্রাম দেয়ার ফাদার, এটা একটা ফিকশনাল নেম, মনে করা হচ্ছে যে তার যে বেলাভেট বা যাকে তিনি কোর্ট করেছিলেন 7 বছর ধরে, সেই অ্যালিস বার্ট্রামের সঙ্গে বিয়ে করেছে। বলছে অ্যালিসের যে বাচ্চা কাচ্চা বা অ্যালিসের যে সন্তানেরা, তারা বার্ট্রামকে বাবা বলে ডাকে। উই আর নাথিং, আমরা কিছুই না, লেস দ্যান নাথিং, নাথিং এর থেকেও বলতে গেলে কম, অ্যান্ড ড্রিমস, এবং আমরা কি ড্রিমস। এই জন্যই দেখো আমাদের যে এসের নাম কি ড্রিম চিলড্রেন, এই যে চিলড্রেন, দে আর নট রিয়েল চিলড্রেন, দে আর ইম্যাজিনারি। তো এগুলো পোয়েটের ইম্যাজিনেশনে এসছে, ঠিক আছে, ইম্যাজিনেশনে এসছে, এগুলো কিন্তু ইম্যাজিনারি চিলড্রেনের কথা বলা হচ্ছে, তা দে আর নট রিয়েল চিলড্রেন। উই আর অনলি হোয়াট মাইট হ্যাভ বিন and must wait upon the tedious shores of Leith millions of ages before we have existence and a name. বলছে আমরা শুধুই তা, মানে যেটা হয়তো আমরা হতে পারতাম যদি তোমার সঙ্গে অ্যালিসের বিয়ে হতো, তাহলে হয়তো আমরা হতে পারতাম। টিডিয়াস বলতে কি পেইনফুল, তা ওই লিদের কাছে আমরা ওয়েট করছি। লিদ বলতে কি একটা
রিভার অফ ফরগেটফুলনেস, যেটা গ্রিক মাইথোলজিতে তোমরা দেখেছো, যেখানে হেইডসে যাওয়ার আগে এই রিভারের উপর থেকে ক্রস করতে হয় এবং এই রিভারটা ক্রস করলে সে পাস্ট লাইফকে সবকিছুকে ভুলে যায়। তা হয়তো তারা মনে করছে যে ইন ফিউচার যখন তারা হেভেনে যাবে তখন তাদের সঙ্গে আবার দেখা হবে তাদের সেই পেরেন্টসদের, এবং সেটাই বলছে যে আমাদেরকে কোথায় ওয়েট করতে হবে না ওই গ্রিক মাইথোলজিক্যাল যে রিভার লিদের কাছে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে কি হবে, হয়তো তারপরে আমরা আমাদের নাম এবং অস্তিত্বটাকে ফিরে পেতে পারি। And immediately waking, I found myself quietly seated in my bachelor armchair. The poet dream দেখছিলেন এবং তিনি দেখলেন ঘুম থেকে উঠে যে তিনি তার আর্মচেয়ারে বসে আছেন, where I had fallen asleep, যেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, with the fateful Bridget unchanged by my side. Now Bridget বলতে কিন্তু তার বোন মেরি ল্যাম্বের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবারে এই ব্রিজেট কেন বলেছেন, ব্রিজেট হচ্ছে মেরি ল্যাম্বের পেন নেম ছিল, ঠিক আছে, মেরি ল্যাম্বের পেন নেম ছিল ব্রিজেট। তা সেই ব্রিজেট তার পাশেই বসে আছে আগের, মানে সবকিছুই স্বপ্ন ছিল না। তার যে ব্রাদার জন ল্যাম্ব কি বলছে, বাট জন এল অর জেমস ইলিয়া ওয়াজ গন ফর এভার, এখানে জেমস ইলিয়া নয়, এখানে জন ল্যাম্বের কথা বলা হচ্ছে, যে জন ল্যাম্ব সে কিন্তু সম্পূর্ণরূপে সবসময়ের জন্য চলে গেছে, অর্থাৎ জন ল্যাম্ব সত্যিই মারা গিয়েছে। তার যে বোন সেও ইনস্যানিটির অবস্থায় তার পাশে বসে আছে, তা তার জীবনের সবকিছুই সুখকর নেই। এই জন্যই এখান থেকে দুটো কোয়েশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, যেহেতু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই অটোবায়োগ্রাফিক্যাল রয়েছে এবং কিছু কিছু সেমি অটোবায়োগ্রাফিক্যাল, কিছু ফিকশনস রয়েছে ফ্যাক্টের সঙ্গে, সেটা অ্যাজ এ লং কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। হিউমার অ্যান্ড প্যাথোস, এখানে অনেক জায়গায় আমরা হাসির জিনিস দেখতে পাচ্ছি এবং অনেক জায়গায় আমরা প্যাথোস যে এন্ডিং আমরা বুঝতে পারছি যে তার বিয়ে হয়নি এবং তার কোনো সন্তানও নেই, কিন্তু তিনি ইমাজিন করছেন তাদেরকে। তা এই যে ইমাজিনেশন, এটা আমাদের মধ্যে প্যাথোস নিয়ে আসছে বা একটা ট্র্যাজিক ফিলিং নিয়ে আসছে। হিউম্যান অ্যান্ড প্যাথোসটাও খুব ইম্পর্টেন্ট এবং ল্যাম্ব অ্যাজ এন এসেইস্টও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তা এই কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করবে এক্সামের জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা একটু দেখে নিই কি কি ক্যারেক্টার আমরা পড়লাম না। গ্র্যান্ডমাদার ফিল্ডের ব্যাপারে জানলাম, ফিল্ডের কি কি কোয়ালিটি, তিনি নোবেল ছিলেন, রিলিজিয়াস ছিলেন, ডিগনিফাইড মর্যাদাপূর্ণ ছিলেন, অ্যাডমায়ার, তাকে সবাই পছন্দ করতো। জন ল্যাম্বের কি কি কোয়ালিটি, ব্রেভ, স্পিরিটেড, তিনি খুব কাইন্ড ছিলেন, তার ছোট ভাইকে হেল্প করেছিলেন, কিন্তু বর্তমানে এখন তিনি আর নেই। দ্য ড্রিম চিলড্রেন, যারা ইনোসেন্ট, সিম্বলিক, যারা অ্যাকচুয়ালি রিয়েল নয়, আনরিয়েল, এবং ন্যারেটর, যিনি খুব লোনলি, নস্টালজিক এবং তিনি একটা ড্রিমের মধ্যে যেন আছেন। আমরা একবার থিমসগুলোকেও দেখে নেবো। এখানে মেমোরি অ্যান্ড নস্টালজিয়ার হয়েছে। মেমোরি বলতে স্মৃতি এবং নস্টালজিয়া, আমরা আগেও এটা ডিসকাস করেছি। লস, যেটাকে তিনি আর কখনোই ফিরে পাবেন না। ড্রিম অ্যান্ড রিয়ালিটি, ড্রিমেতেও তিনি নিজের সন্তানদের দেখছেন, নিজের একটা ভালো প্রেজেন্ট দেখছেন, কিন্তু রিয়ালিটিতে তার একেবারে আলাদা। আনফুলফিল্ড ডিজায়ার্স, তার হয়তো বিয়ের ইচ্ছা ছিল, তারও সন্তানদের ইচ্ছা ছিল, এটা তার হয়নি। ইমোশনাল আইসোলেশন, ইমোশনালি তিনি ডিসকানেক্টেড, তার কেউ নেই কাছে, তার শুধুমাত্র একটা বোন রয়েছে যেও ইনসেন এবং তার দেখাশোনা তাকেই করতে, তার কেউ নেই। এবং আমরা এখানে অটোবায়োগ্রাফিক্যাল রিফ্লেকশন পাচ্ছি, যেটা আমি গল্প পড়াতে পড়াতে বহুবার ডিসকাশন করেছি। যদি এতটা ভিডিও দেখে থাকো তাহলে যেটা বলার, যে আমার এখানে অনলাইনে এবং অফলাইনে ইংলিশ অনার্সের ক্লাসেস করানো হয় ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ো। তা যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমাকে, আমি তোমাদের বাকি ডিটেলসগুলো জানিয়ে দেবো। তাহলে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে।